তাইলে এখানে আমাদের প্রশ্নটা কি 1050 টাকার 8% কত? 1050 টাকার 8% কত? এখন আমরা 1050 টাকার 8% যদি আমরা বের করতে চাই তাইলে আমরা লিখব 1050 গুণ 8%। 1050 গুণ তাইলে 1050 গুণ এই যে পার্সেন্টের 100টা আছে এটা এখানে এটা নিচে আইবো কই আইবো নিচে উপরে কি থাকবো 8 উপরে কি থাকবো 8 সবাই বুঝতে পারছো? এখন দেখো এই যে এই মানটা এটা কিন্তু উপরে আছে এটা কই আছে এই মানটা কই আছে উপরে আছে এই যে এখানে এটা নিচে একটা শূন্য উপরে একটা শূন্য কাটা বাদ দিলাম আমরা আর কি আবার এখানে মাঝখানে শূন্য আর এই শূন্য বাদ দিলাম না পাশেরটা আমরা বাদ দিছি মাঝখানের আগে তো আবার একটা এখানে ফাঁস আছে কতখানের আগে এখানে ফাঁস আছে না তাহলে এটা কাটা যেত না ঠিক আছে তো এখানে কত থাকে 105 কত থাকে 105 আর এখানে কত থাকে 8 105 আর 8 এ আমরা গুণ করব 105 আর 8 এ গুণ করলে কত 105 আর 8 এ গুণ করলে 840 105 আর 8 এ গুণ করলে 840 নিচে আছে কত 10 পরে 2 টা 840 এ ভাগ করলে 84 এটাই আমাদের অ্যানসার এটাই আমাদের অ্যানসার এখন একটা জিনিস খেয়াল করো তোমরা যদি হারতে অসুবিধা হয় তাইলে তোমরা উপরেরটা আর উপরেরটা গুণ করে নিবা উপরেরটা আর উপরেরটা কি করবা গুণ ওইটার নিচে আমাদের যা থাকবে ওইটা আমরা ভাগ করে নিব শেষ পাই নিব ঠিক আছে এখন তোমরা যদি নরমাল ক্যালকুলেটরের সাথে থাকে শর্টের মধ্যে পরীক্ষার মধ্যে তো এমসিকিউর মধ্যে আমাদের এভাবে অঙ্ক করে বের করতে সময় লাগবে তোমরা 1050 গুণ দিবা 8% সমান সমান দিবা পাই নিবা কথা বুঝতে পারছো আর যদি অসুবিধা হয় কিভাবে করবা যে কোনো অঙ্ক এখন যদি হয় যে 500 টাকার 500 এর 5% কত পারমু নি আমরা 500 এর 5% বের করতে পারমু তাইলে আমরা কেমনে লিখমু 500 গুণ এই যে পার্সেন্টের 100 টা আইবো নিচে একটা শূন্য দুইটা শূন্য একটা শূন্য দুইটা শূন্য কাটা এখানে 5 এখানে 5 তাইলে গুণ করলে কত হবে আমাদের 25 500 এর 5% কত 25 বের করতে পারমু না আমরা যে কোনো অঙ্ক যদি বলে পারমু না যদি এখানে বলে যে 550.5 এর 5% কত আমরা তো দশমিকের করছি না বাইরে করতে পারবো না পারবো একই নিয়মটা তো একই আমি এখানে লিখবো 50.5 আর এই যে 5টা গুফরে পার্সেন্টের এখানে 100 টা আইবো নিচে কথা বুঝতে পারছো এরপরে কাজ কিটা এরপরে কাজ এখানে যাওই থাকবো তাই আমরা উপরেটারে গুণ করব আর নিচেরটা দিয়া ভাগ করব তো গুণ করো 50.5 গুণ কত করব 5 তাহলে পাইলাম কত 252.5 252.5 নিচে কত আছে 100 100 দিয়ে ভাগ করো ভাগ দিলাম 100 তাহলে পাইলাম 2.525 এটাই আমাদের অ্যানসার পারমু না আমরা তো আমরা অনুশীলনী 2.2 এর 2 নম্বরটা করব ঠিক আছে বার্ষিক 10% মুনাফায় 8000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো এই যে এটা আমাদের 3 নম্বর প্রশ্ন আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C সমান B into 1 plus r to the power n এটাই আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কথা বুঝছি না আমরা তো আমরা লিখবো সাইডে লিখবো এখানে এটা লিখবো এখানে C মানে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন C মানে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি কি মানে আসল কি মানে কত কি মানে কি কি মানে আসল তো আমাদের টাকার বেদা আসল কত আছে 8000 টাকা কত টাকা 8000 8000 নিনা 80000 8000 আর আর মানে কি মুনাফার হার আর মানে মুনাফার আমরা আগে বলছি না মুনাফার হার 10% কত পার্সেন্ট 10% মানে 100 ভাগে 10 মানে পার্সেন্টটা নিচে আইবো বুঝছো নি আর এর মানে
সময় কত বছর টাকার মধ্যে আছে আমাদের অঙ্কের মধ্যে আছে সময় 3 বছর কত বছর এতটুকু আমরা বুঝিনি বুঝতাছি আচ্ছা এখন আমরা ওই এখানে বসাই দেব মানটা আমরা তো সির মান বের করতাম তাই না আমরা সির মান বের করতাম তো পি এর মান 8000 এক যোগ আর এর মান হইছে এই যে আমরা 10% টা বসাই দিলাম এন এর মান 3 8000 এখন একটা জিনিস তোমরা লক্ষ্য করো ব্র্যাকেটের পরিবর্তে আমরা এখানে দেব গুণ ব্র্যাকেটের পরিবর্তে এখানে কিটা দেব আমরা গুণ আর সাথে আমরা যেটা করব 10 কে 100 দিয়ে ভাগ করব 10 ভাগ 100 কত 100 0.1 পাইছি কত পাইছি 0.1 আবার যোগ করব 1 এর সাথে 1 যোগ আছে না যোগ করব 1 তাহলে কত হলো 1.1 1.1 উপরে কত 3 তাহলে 1.1 কয়বার গুণ হইব বুঝছেন পাওয়ার 3 আছে না 3 বার গুণ হইব তাহলে 1.1 একবার 1.1 দুইবার 1.1 তিনবার গুণ করলে আমরা পাচ্ছি 1.331 কত পাইছি 1.331 1.331 আর 8000 আমরা গুণ করব এখন গুণ করো 8000 10648 10648 টাকা এটা আমরা পাইছি চক্রবৃদ্ধি মূলধন সি এর মান কিটার মান সি এর মান অতএব চক্রবৃদ্ধি মূলধন 10648 বুঝিনি আমরা তো আমরা এখন 3 নাম্বার প্রশ্নের সমাধান করব 10 টাকা বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে আমরা এটা বের করব এখন তো আমরা এখন 3 নাম্বার প্রশ্নের সমাধান করব আমরা প্রথমেই এখানে বলছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তো আমরা যে সরল মুনাফা বের করব আমরা প্রথমে কিসের কাজ করব সরল মুনাফা তাহলে আমরা এখানে লিখব আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন আই সমান পি আর এন এটা আমরা বুঝতে পারছি নি আচ্ছা তো এখানে আমরা আই মানে সরল মুনাফা আমরা এটা বের করতাম ঠিক আছে নি আর পি মানে আসল মূলধন কত টাকা আমাদের আসল 5000 টাকা আর মানে মুনাফার হার মুনাফার হার কত 10% 10% মুনাফার হার হলো আমাদের 10% 10% মানে কত 100 ভাগে 10 কথা বুঝতে পারছো আর এন মানে সময় এন মানে সময় সময়টা কত দেওয়া আছে 3 সময় দেওয়া আছে 3 এতটুকু বুঝতে পারছি না আমরা এখন আমরা মান বসাইবো দেখো পি এর মান 5000 আর এর মান হচ্ছে কি আমাদের 100 ভাগে 10 গুণ এন এর মান হচ্ছে 3 এতটুকু বুঝতে পারছি না আমরা আচ্ছা উপরে একটা শূন্য নিচে একটা শূন্য বাদ দিলাম নিচে একটা শূন্য উপরে একটা শূন্য বাদ দিলাম কথা বুঝতে পারছো এখন আমরা 3 একে 3 আর এখানে 500 500 আর 3 যদি আমরা গুণ করি কত পাইতেছি 1500 কত পাইলাম আমরা 1500 এটা কিসের মান পাইছি সরল মুনাফা এটা কি আমাদের সরল মুনাফা অতএব
সরল মুনাফা 1500 টাকা। সরল মুনাফা কত পাইলাম? 1500 টাকা। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। কি বের করব? চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার একটা সূত্র আছে। চক্রবৃদ্ধি মুনাফার একটা সূত্র আছে না? চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি বলতো? সি মাইনাস পি। মনে আছে নি আমাদের? চক্রবৃদ্ধি মুনাফার সূত্র সি মাইনাস পি। আচ্ছা, সির মানটা কি মনে আছে নি? সির মানটা কি মনে আছে নি আমাদের? বলো, পি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার n। আর এখানে থাকবে পি। কথা বুঝতে পারছো? এতটুকু বুঝছি নি আমরা? এখন আমরা আবার মান বসাই দিব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই জায়গাটা তোমরা সবাই একটু খেয়াল করো। পি মানে কত পাইছিলাম? 5000। পি মানে কত পাইছিলাম? আর মানে কত পাইছিলাম? 100 ভাগে n মানে কত পাইছিলাম? 3। আর পি মানে কত? 5000। এটা বুঝছি না আমরা? এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, তারপরে কাজটা হইলো আমাদের, সবাই একটু খেয়াল করো, 5000। এখন উপরে কত আছে? 10 না? 10 রে আমরা 100 দিয়ে ভাগ করে দিই। 10 রে আমরা 100 দিয়ে যদি ভাগ করি, তাইলে আমরা পাইতেছি 0.1। কত পাইতেছি? আমরা এখানে লিখবো 0.1। উপরে আছে আমাদের 3 আর এখানে আছে 5000। এতটুকু বুঝছি নি আমরা? এই যে এখানে 10 রে ভাগ করছি 100 দিয়ে, ভাগ করলে পাইছি 0.1। এখন এই দুইটা আমরা যোগ করব। সবাই খেয়াল করো, 10 রে আমরা 100 তে ভাগ করার পরে পাইছিলাম 0.1। তারপর লাইনে আমরা 1 যোগ 0.1 করব, ঠিক আছে? তাইলে আমরা পাইলাম 1.1। 1.1 এতটুকু বুঝছো নি? এখন 1.1 এর উপরে পাওয়ার কত আছে? 3। 1.1 এর উপরে পাওয়ার কত আছে? 3। তার মানে 1.1 কয়বার গুণ নিব? 3 বার। 1.1 এর আমরা 3 বার গুণ করব। 3 বার গুণ করো। বা 1.1 ওটাই আমরা পাওয়ার আছে ক্যালকুলেটরে, পাওয়ার দিলে মান পাইলাম, ঠিক আছে নি? 1.1 কে যদি আমরা 3 বার গুণ করি, তাহলে আমরা পাইতেছি 1.331। আর এদিকে আছে 5000। এখন আমরা কি করব? আগে গুণ করব, ঠিক আছে? এই যে 5000 আছে না, 5000 এর সাথে গুণ করব। তাইলে পাইছি আমরা 6655। 6600। আমি দেখাই দিব না, পাওয়ার অসুবিধা নেই। 5000 আর 1.33 এক দুটো আমরা গুণ করে কত পাইলাম? 6655। এখানে আছে মাইনাস 5000। কত আছে? বিয়োগ 5000 আছে। 6655 থেকে 5000 বিয়োগ দিলাম, তাহলে 1655। 1600। এটা বুঝতে পারছি নি আমরা? এখন আমরা এটা পাইছি কি? এটা কি পাইছি? কোশ্চেন চক্রবৃদ্ধি মুনাফা। এটা কি পাইছি? এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা 1655। আমরা এতটুকু বুঝছি? মূল কথা রইল আমাদের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাইলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাইছি 1655, সরল মুনাফা পাইছি 1500। পার্থক্য তো মানে বিয়োগ করতাম আমরা, ঠিক আছে নি? চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আছে আমাদের 1655 আর সরল মুনাফা আছে আমাদের 1500। সরল মুনাফা কত আছে? 1500। বিয়োগ করলে আমরা কত পাইতেছি? 155। 155 টাকা।
1655 থেকে 1500 বিয়োগ দিলে কত 155 টাকা। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। পারবো আমরা? বুঝতে পারছেন সবাই? সবাই বুঝছো? আচ্ছা ঠিক আছে। এখানে একই হার মুনাফায় কোন মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা। 6500 টাকা। 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা হলে মূলধন কত? আমরা বের করতাম মূলধন কত? কি বের করতাম আমরা? মূলধন কত? এটা দাঁড়ায় না। এটা থেকে 800 হবে। অবশ্যই হয়েছে নি? দাঁড়ায় না, হ্যাঁ? এখন বসো। একটু সময় বসো। কথা বুঝতে পারতেছি না আমরা? আমরা এখানে দেওয়া আছে দুইটা জিনিস। একটা আছে 1 বছর আনতে মূলধন, আর একটা কি আছে 2 বছর আনতে মূলধন। তাহলে আমরা লিখব ধরি ধরি 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন C সমান 6500 টাকা। 6500 টাকা। এই যেখানে আমাদের দেওয়া আছে 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা। এটুকু আমরা বুঝতে পারছি নি? খেয়াল করুন তাইলে আমরা সি এর একটা সূত্র আছে। সি মানে চক্রবৃদ্ধি মূলধন না? সি এর সূত্রটা কি তা? p * 1 প্লাস r টু দি পাওয়ার n। আর এখানে আছে 6500। 6500 1 বছর আনতে আমাদের বলছে না? 1 বছর আনতে বললে n এর মান 1, 2 বছর আনতে বললে n এর মান 2। তাহলে এখানে আমরা 1 দিলাম 6500। উনি তো 1 থাকলে 1 এর কোনো আর ভ্যালু নাই। 1 আমাদের দরকার নাই, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখব 6500। এটা ধরি 1 নং সমীকরণ। কয় নং? 1 নং সমীকরণ। আবার 2 বছর আনতে, কয় বছর আনতে? 2 বছর। 2 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন কত টাকা আমাদের আছে? 6760 টাকা। 2 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা। এই যে আমরা লিখলাম 2 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন C সমান 6760 টাকা। এখন C এর মানটা কি? p * 1 প্লাস r টু দি পাওয়ার n। 6760। এখানে আমরা C এর সূত্রটা বসাই দিলাম, ঠিক আছে? এখানে আমরা C এর সূত্রটা বসাই দিলাম। তারপরে আমরা n মানে কত? এখন n মানে 2। 2 বছর আনতে বলছে না আমাদের? 2 বছর আনতে বলছে না? তাহলে n মানে কত? 2। 6760। এটা ধরো আমরা 2 নং সমীকরণ। কোন নং সমীকরণ? এতটুকু পর্যন্ত বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি? এখন কি 1 নং বড় না 2 নং বড়? আমরা 2 নং, যেহেতু 2 নং সমীকরণ বড়, আমরা 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করি। 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করি। এই যে 2 নং সমীকরণের লিখলাম এই মানটা, আবার নিচে লিখলাম 1 নং সমীকরণের এই যে এই মানটা। আবার 2 নং সমীকরণের 6760 লিখলাম উপরে, 1 নং সমীকরণের 6500 লিখলাম নিচে। কথা বুঝতে পারছো? এখন p ভাগ করলে আমরা বাদ 1 প্লাস আর উপরে দুইটা, 1 প্লাস আর নিচে একটা, দুইটার থেকে নিচের একটা বাদ দিলে আর একটা থাকে না? তাহলে এখানে থাকবে তাইলে 1 প্লাস আর এখানে দেখো সমান সমান 6760 কে ভাগ করো, ক্যালকুলেটরে উঠাও। 6760 ভাগ 6500। 6760 কে আমরা 6500 দ্বারা ভাগ করলে পাইতেছি 1.06। 1.06। এটা বুঝছি না আমরা? এটা কেমনে পাইছি বুঝছি নি? এখন এক আছে প্লাসের সাইড পরিবর্তন যদি হয়, যদি ডান দিকে এক আছে বাম দিকে প্লাসের, যদি ডান দিকে যায় তাইলে হবে মাইনাস, বিয়োগ হবে। এই যে বিয়োগ, এক ছিল প্লাসে, ডান দিকে গেছে ওই গেছে মাইনাস। কথা বুঝতে পারছো? 1.04 থেকে 1 বিয়োগ দেও। 1.04 থেকে 1 বিয়োগ করো, তাইলে হবে 0.04।
1.04 থেকে 1 বিয়োগ করলে আমরা পাইছি 0.04। এটা আর এর মান। এটা কিসের মান? আর এর মান। এতটুকু পর্যন্ত বুঝছো নি? এতটুকু পর্যন্ত বুঝছো? আর এর মান 1 নং সমীকরণে বসাই। আর এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে 1 নং সমীকরণ কোনটা? p * 1 + r = 6500। এই যে 1 নং সমীকরণ আমরা লিখব এখানে। তাহলে 1 নং সমীকরণটা আমরা লিখলাম এখানে। ঠিক আছে? এখন আর এর মানটা আমরা বসাই। আর এর মানটা কত পাইছিলাম? 0.04। আর এদিকে আমরা 6500 যা আছে তাই লিখব। এই যে ব্র্যাকেটটা যদি আমরা উঠাই, এই ব্র্যাকেটটা এটার পরিবর্তে আমরা এখানে গুণ দিব। ঠিক আছে? আর 1 প্লাস এই 1 যোগ 0.04 আমরা যোগ করব। ঠিক আছে? তাহলে 1 যোগ 0.04 যদি আমরা যোগ করি আমরা পাবো 1.04। এই দুটো যদি আমরা যোগ করি আমরা পাইতেছি 1.04। এখন এই যে 1.04 গুণ আছে না, গুণ যদি আমরা সাইড পরিবর্তন করি, ডান দিকে নিয়ে যাই, তাহলে কি হবে? ভাগ। 6500 নিচে যাবে, এই যে 1.04। তাহলে এখন আমরা ভাগ করব। করো 6500 ভাগ 1.04, 6250। 6250। তাহলে p মান কত পাইলাম? 6200। 6500 রে আমরা 1.04 দিয়ে ভাগ করলাম, করার পরে পাইলাম 6250। অতএব মূলধন 6250 টাকা। আশা করি সবাই বুঝতে পারছো। বুঝতে পারছো? আমরা এখন 6 নাম্বার প্রশ্নের সমাধান করব। কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? এটা আমরা নির্ণয় করব। এটা আমাদের ডাকটা আমাদের কি বলছে? কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। 64 শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন। প্রতি হাজারে মানে 1000-এ 25 জন। 1000-এ হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? আমরা জানি c = p * 1 + r⁴n। জনসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধির মূলধনের সূত্র আছে না, c এর মান থেকে আমরা বের করব। ঠিক আছে? তো আমরা লিখলাম c = p * 1 + r⁴n। এখানে c এর মান আমরা বের করব। কেউ কথা বলে না, একটা কথা বলে না কেউ। c এর মান আমরা বের করব। p এর মান কত? 1.7 লক্ষ লিখি। p = 64 লক্ষ। r এর মান কত আমাদের? r এর মান হইছে প্রতি হাজারে 25। প্রতি হাজারে জনসংখ্যা বৃদ্ধির হার কত? প্রতি হাজারে 25। প্রতি হাজারে কত জন? 25 জন। সবাই দেখো একটু, প্রতি হাজারে কত জন? 25 জন। এই কথা শুনে 1000 তে 25 এ ভাগ করো। প্রতি হাজারে 25 জন। প্রতি হাজারে তাহলে 1000 এর মধ্যে 25, 1000 এর মধ্যে 25/1000 আমরা পার্সেন্ট নিতাম না, 100%। কথা বুঝতে পারছো? এখন যেটা করব আমরা 25 দিয়ে 100 এর গুণ করব। গুণ করার পরে 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ, তাহলে আমরা পাচ্ছি 2.5%। 2.5। এই জায়গাটা বুঝতে পারছেন সবাই? দেখছেন সবাই বুঝছেন নি রে? কইছে 1000 এ 25 জন। 1000 এ 25 জন। তাহলে 100 জনে কত জন? এটা আমরা বাইর করতাম না? লিখলাম 25/1000 আর এদিকে 100 জনে বাইর করতাম আমরা, এদিকে 100% লিখছি। ঠিক আছে? তারপরে আমরা করছি কি, তাই 100 আর 25 এ গুণ করলাম। করার পরে 1000 দিয়ে ভাগ করে পাইছি আমরা 2.5%। 2.5%। 2.5% মানে কি? তাই পার্সেন্ট মানে 100। পার্সেন্ট মানে 100। দেখছেন? বুঝছনি? বুঝতে পারছনি? তাহলে এটা কি তার মান পাইছি? এটা কি তার মান হইছে? আর এর মান পাইছি না এটা? এটা আমরা কিসের মান পাইছি? আর এর মান 2.5/100। আচ্ছা, আর কি মান দরকার আমাদের? n এর মান। n মানে কত? n মানে সময়। n মানে কি? সময়। এখানে সময় কত হইছে? 2 বছর। তাহলে n এর মান 2। দেখো এই পর্যন্ত বুঝতে পারছি না আমরা? এরপরে দেখো p এর মান 64 লক্ষ। আর এর মান কত?
নিচে হইলে 100, নিচে হইলো উপরে n মানে 2, n মানে এখানে মান বসাইছি আমরা শুধু r এর মান 2.5/100 উপরে n মানে 2, p এর মানটা বসাইছি, ঠিক আছে। তারপরে খেয়াল করো 2.5 রে আমরা কত দিয়ে ভাগ করব? 100 দিয়ে। 2.5 উপরে আছে না, ভাগ করো 100 দিয়ে, তাহলে আমরা পাইব 0.025। ভাগফলের সাথে 1 আমরা যোগ করব, 1 কি দেব? ভাগফলের সাথে 1 আমরা যোগ করব, এই যে যোগ করলাম 1, তাহলে পাইলাম 1.025 স্কয়ার। দেখো এই জায়গাটা বুঝছনি সবাই, এই জায়গাটা বুঝছনি সবাই। আমি আগে 2.5 এ 100 তে ভাগ করছি, ভাগ করার পরে 1 কি করছি আমরা যোগ করছি, যোগ করার পরে পাইছি 1.025 স্কয়ার। এখন 1.025 স্কয়ার মানে 1.025 কয়বার গুণ হইব হোসেন? দুইবার গুণ হইব না? স্কয়ার মানে কত? 2 না নেই, দুইবার গুণ হবে। গুণ করে আমরা এই যে এটার দুইবার গুণ করে 64 লাখ, এটা আমরা গুণ করব, ঠিক আছে? গুণ করো। আমাদের চারপাশে নানান রকম বস্তু রয়েছে, 1.025 এর দুইবার গুণ করে এই 64 সাথে আমরা গুণ করব, কারণ এখানে ব্র্যাকেট আছে, কি আছে? গুণ করলে আমরা পাচ্ছি 67,24,000, 67,24,000 ওই শহরের জনসংখ্যা। যেমন কি চলমান ট্রেন, চলন্ত বাস, গাড়ি, চলমান সাইকেল, রিকশা, হেঁটে চলা জনসংখ্যা 67,24,000। তাহলে ওই শহরের জনসংখ্যা 67,24,000 জন। তো আমরা এখন অনুশীলনী 2.2 এর 7 নাম্বার প্রশ্ন সমাধান করব। এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে, এটা আমরা এখন সমাধান করব। এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফা, কত পার্সেন্ট? 8%। এটা কিতার মান? আর এর মান। চক্রবৃদ্ধি মুনাফা 5,000 টাকা ঋণ নিলেন, কত টাকা ঋণ নিলেন? 5,000 টাকা। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। প্রতি বছর শেষে কত টাকা দেন? দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে, এটা আমরা বের করতাম। দুইটা কিস্তি, কটা কিস্তি? দুইটা কিস্তি পরিশোধের পর তার কত টাকা থাকবে, এটা আমরা বের করতাম। তো প্রথমে আমরা চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন আছে না, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র দিয়ে করব। কি দিয়ে করব? আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C সমান P * 1 + Rn, এটা তো আমরা সবাই জানি, জানেননি? এখন আমরা মানটা লিখব আর কি। এখন আমরা এখানে কিসের মান বের করতাম? C এর মান বের করতাম। কিটা P এর মানটা কত? 5,000। P এর মান কত? 5,000। R এর মান কত পার্সেন্ট? 8%। সবাই একটু লক্ষ্য করো, আর এর মান 8%। 8% মানে 100 ভাগে 8, 100 ভাগে 8। আমাদের কি বলছে? বার্ষিক। বার্ষিক মানে বছরে একবার, বছরে তাহলে n এর মান কত? 1। n এর মান কত? 1। তাহলে আমরা এখানে বের করি, p এর মানটা বসাইলাম 1, r এর মানটা বসাইলাম, n এর মান 1। সবাই একটু লক্ষ্য করো, এখন 8 রে আমরা কত দিয়ে ভাগ করব? 100 দিয়ে। সবাই ক্যালকুলেটর বের করো, দেখো 8 ভাগ 100, তাহলে পাবো 0.08। খেয়াল করো সবাই, 0.08। 8 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি 0.08, এই এক থাকলে উপরে আর এক লাগে না, ঠিক আছে? এখন আমরা যেটা করব, ব্র্যাকেটের পরিবর্তে আমরা এখানে গুণ দিব। কি দিব? 1 আর 0.08 যদি আমরা যোগ করি, তাইলে আমরা পাইতেছি 1.08। এখন 5,000 আর 1.08 গুণ করো, 5,400। 5,400 দেখেন, বুঝছেন সবাই? এটা চক্রবৃদ্ধি মূলধন, ঠিক আছে? তাইলে আমরা চক্রবৃদ্ধি মূলধনটা পাইলাম 5,400 টাকা। 5,400 টাকা। প্রথম বছরে কত টাকা পরিশোধ করে?
প্রতি বছর শেষে 2000 টাকা পরিশোধ করে। প্রতি বছর শেষে কত হাজার টাকা পরিশোধ করে? 2000। তাহলে 2000 এর ক্ষেত্রে কমবো না? 5400 থেকে 2000 মাইনাস হবে। কি হবে? মাইনাস হবে। চারশো টাকা ছিল, তাই না? 5400 টাকা থেকে আমরা 1 বছর পর 2000 টাকা পরিশোধ করি। কত টাকা পরিশোধ করি? 2000। তাইলে বিয়োগ হবে না এটা? 2000 বাদ দিলে আর কত থাকে? 3400 টাকা। 1 বছর পর আমাদের থাকতেছে 3400 টাকা। এতটুকু পর্যন্ত আমরা বুঝিনি। আবার 3400 টাকার আমরা 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন বের করি। কত বছরে? 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন। তাহলে C সমান P into 1 plus R to the power n। এখন P মানে কত আমাদের? 3400। এখন P মানে কত? 3000। 5000 টাকা ছিল ঋণ পরিশোধ করার পরে আমাদের এখন মোট 5400 টাকা ছিল। ঋণ পরিশোধ করার পরে এখন আছে কত? 3400। এখন P এর মান কত? 3400। আর এর মান কত? 8%। আর এর মান কত? 8%। 8% মানে 100 ভাগের 8। n এর মান কত? 1। n এর মান কত? 1 লাগে না, তারপরে দিলাম। 8 কে 100 দিয়ে যদি আমরা ভাগ করি পাইতেছি 0.08। 0. উপরে 1 বাদ আর 1 দরকার নাই। ব্র্যাকেটে কোটাই দিব আমরা, এখানে আমরা কি দিয়েছি কেন? গুণ। এটা 0.08 যদি আমরা যোগ করি তাইলে ভাই আমি 1.08। এই জায়গাটা বুঝছো নি? 1 মানে 1 যোগ 0.08 যদি আমরা যোগ করি দিই ওটা ভাই আমি 1.08। এখন আবার আমরা গুণ করব। 3400 গুণ 1.0 আর যদি আমরা গুণ করি তাহলে পাইলাম 3672। 3672 টাকা। এখন আমরা আবার 2 বছর দ্বিতীয়বার কিস্তি দিতে হবে। প্রশ্নতে বলছে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা থাকবে। প্রশ্নতে বলছে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা। এই টাকাটা থেকে দ্বিতীয় কিস্তি দিতে হবে। প্রথম কিস্তি কত দিছি? 2000 না? এখন আবার এখান থেকে দ্বিতীয় কিস্তিও দিতে হবে। কত? 2000। কত? 2672। দ্বিতীয় কিস্তি হচ্ছে আমাদের 2000 টাকা। কত টাকা? 2000 টাকা। বিয়োগ করো। 3672 থেকে 2000 গেলে 1672 টাকা। 3672 থেকে 2000 বিয়োগ দিলে 1672 টাকা। তাইলে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার ঋণ থাকবে 1672 টাকা। তাইলে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার ঋণ থাকবে 1672 টাকা। বুঝতে পারছো সবাই?